আজকে আমরা আছি এটা দক্ষিণ কলকাতার একটা খুব বিখ্যাত বাড়িতে, যেখানে একটা ক্যাফে তৈরি হয়েছে। ক্যাফেটার নাম হচ্ছে মাড ক্যাফে। এটা আমাদের দেবব্রত বিশ্বাসের নাম শুনেছেন আপনারা নিশ্চয়ই সবাই। উনি যেই বাড়িতে থাকতেন সেই বাড়িতে, তো সেইখানে তিনতলার একটা ঘরে আমরা বসে আছি, যেখানে প্রথম দুই তলায় ওনার গান সবসময় চলে। আজকে নেয়াত আমাদের এই রেকর্ডিংটা হবে, তার জন্য এইখানে গানটা অফ করা আছে। আপনারা চাইলে আসতে পারেন, খুব সুন্দর জায়গা। এবং ওনারা যে জায়গাটা আমাদের দিয়েছেন তার জন্য ওনাদের অশেষ ধন্যবাদ। নমস্কার, তুরি সমাধানের আরেকটা এপিসোড নিয়ে এলাম। যেটা বলে থাকি যে আপনাদের প্রশ্ন আপনারা আমাদের কাছে পাঠালে আমরা সেই সাবজেক্টের এক্সপার্টকে নিয়ে এসে সেই প্রশ্নের উত্তর দেওয়ার ব্যবস্থা করি। আজকে আমাদের টপিক হচ্ছে অর্থনীতি। তার জন্য যেই এক্সপার্টকে আমরা এনেছি, তুরি সমাধানের এপিসোড তো সাধারণত 30 মিনিটের হয়, তো সে কে এটা বলতে গেলে আমার মোটামুটি 30 মিনিট লেগে যাবে। এর জন্য খুব বেশি বলবো না, শর্টেই বলবো, আর মুখ্য পয়েন্টগুলো বলবো। স্যার যদি তার মধ্যে কিছু মিস করে গিয়ে থাকি সেইগুলো আমাদেরকে উনি ঠিক করে নেবেন, একটু আমাদের জানিয়ে নেবেন কিছু যদি মিস করে যাই। তো আজকে আমাদের সাথে আছেন ডক্টর প্রফেসর অভিরূপ সরকার। নমস্কার। উনি প্রেসিডেন্সি কলেজ থেকে ব্যাচেলার ডিগ্রি করেছেন ইকোনমিক্সে, যেটা এখন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি হয়েছে। মাস্টার্স করেছেন কলকাতা নিউ ইউনিভার্সিটি থেকে, আবার ইউনিভার্সিটি অফ রচেস্টারে গিয়ে, যেখানে উনি পিএইচডিও করেছেন। ওনার অনেক ডেজিগনেশনের মধ্যে যেটা মুখ্য ছিল পড়ানোর দিক দিয়ে, সেটা হচ্ছে আইএসআই এর উনি অনেক দিন ধরে ফ্যাকাল্টি ছিলেন, এবং তার সাথে বিদেশে মোটামুটি ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা, কনকর্ডিয়া ইউনিভার্সিটি, মন্ট্রিয়ালে, ইউটাতেও পড়িয়েছেন উনি। প্রেসিডেন্সিতেও পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে পড়িয়েছেন। মোটামুটি 60-এর উপরে দেখছি পাবলিকেশনস আছে ওনার, ইন্টারন্যাশনাল জার্নালসে আর এডিটেড ভলিউমসে। এই মুহূর্তে উনি WBI-DFCর চেয়ারম্যান হিসেবে আছেন নিযুক্ত, এবং স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট কর্পোরেশনেরও চেয়ারম্যান হিসেবে আছেন। ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ কলকাতার গভর্নিং কাউন্সিলে আছেন। তাছাড়া অনেক রোলে ছিলেন, যেমন ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের বোর্ড অফ ডিরেক্টরসে ছিলেন উনি, আমাদের WBI-DCর ভাইস চেয়ারম্যান হিসেবে ছিলেন, পে কমিশনে অনেকবার যুক্ত ছিলেন চেয়ারম্যান হিসেবে। তো যেটা বললাম, এটা বলতে থাকলে আর ওনাকে প্রশ্নও করা হবে না, ওনার উত্তরগুলো জানাও হবে না। তাও একবার জিজ্ঞাসা করে নিই, কিছু কি মিস করে গেলাম স্যার? কিচ্ছু মিস করেননি, একদম ঠিক আছে। আচ্ছা, তো স্যার প্রথম যেটা প্রশ্ন, যেটা আমি আপনাকে একটু আগেই ব্রিফ করছিলাম, যে আমাদের তুরি সমাধান হচ্ছে টিপিক্যালি আমাদের যারা দর্শক তারা আমাদেরকে প্রশ্ন পাঠান, এবং সেই প্রশ্নগুলো আমরা এক্সপার্টদের কাছে নিয়ে যাই, সেই সাবজেক্টের এক্সপার্টদের কাছে গিয়ে আমরা প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করি। প্রথম, আজকে তো একটু লম্বা হবে, কারণ আপনাকে তো পাই না, যেটা আমরা ভেঙে ভেঙে কয়েকটা এপিসোডে দেখাবো। এর জন্য প্রথম প্রশ্নটা আমিই করছি, কারণ এই নিয়ে অনেকগুলো প্রশ্ন এসছে। এই মুহূর্তে গত কয়েক বছর ধরে আমাদের বিশ্বব্যাপী প্রচুর যুদ্ধ চলছে। রাশিয়া ইউক্রেন,
ইসরায়েলের সাথে কবে কার যুদ্ধ হচ্ছে বোঝা যাচ্ছে না, রোজই অন্য অন্য দেশের সাথে যুদ্ধ হয়ে যাচ্ছে। সিভিল ওয়ারও যথেষ্ট অনেক দিন ধরে সুদানে চলছে, সিরিয়াও একটু টালমাটাল অবস্থায়, আর আমাদের প্রতিবেশীদের সাথে ঝামেলা তো লেগেই আছে। নতুন করে বাংলাদেশে আবার শুরু হয়ে গেছে। পাকিস্তানেরটা নতুন নয়, কারণ ওটা অনেক দিন ধরেই চলছে। চায়নার একটা ইন্টারফারেন্স লেগেই আছে। তো এই সব সামগ্রিক এর প্রকোপ আমাদের অর্থনীতিতে কিভাবে পড়বে, যে আগামী যদি ধরি 2 থেকে 5 বছরে আমরা কি দেখতে চলেছি যদি এগুলো চলতেই থাকে? এখন অর্থনীতির দিক থেকে দেখতে গেলে এটা 2 ধরনের প্রভাব হতে পারে। একটা তো যেটা আমরা সবাই বলি যে একটা যুদ্ধ চলতে থাকলে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে যদি যুদ্ধ চলে, তাহলে তেলের বাজারে একটা টান পড়বে, তেলের যোগানে একটা টান পড়তে পারে। তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়ে। বিশেষ করে আমাদের মতো দেশে আমাদের প্রায় সব তেলটাই আমদানি করতে হয়, তার ফলে তেলের দাম বাড়বে। তেলের দাম বাড়লে আমাদের আমদানি বাড়বে। এখন এটা দুটো সমস্যা। একটা হচ্ছে আমদানি বেড়ে গেল কিন্তু রপ্তানি বাড়ল না, এটা ঘটলে টাকার অবমূল্যায়ন হতে পারে, অর্থাৎ টাকার দামের ওপর একটা চাপ পড়বে, টাকার দাম কমে যেতে পারে। এটা এক। আর 2 নম্বর হচ্ছে তেলের দাম বাড়লে একটা সার্বিক মূল্য বৃদ্ধির সম্ভাবনা আছে, কারণ তেল সব কিছুতেই লাগে। ট্রান্সপোর্ট করার জন্য, বিশেষ করে শাকসবজি, চাল ডাল সবই ট্রান্সপোর্ট করার জন্যে আমাদের তেল, মানে পেট্রোল বা ডিজেল লাগছে। তার ফলে তেলের দাম বাড়লে এই জিনিসগুলোরও দাম বাড়বে। এই যেগুলো বললাম এগুলো সবই সাপ্লাই সাইড বা যোগানের দিক থেকে, যেটা কম বলা হয়, কিন্তু যারা জানেন তারা জানেন এবং তারা এটা নিয়ে চর্চাও করেন। সেটা হচ্ছে চাহিদার দিক থেকে। এখন ধরুন খুব এক্সট্রিম উদাহরণ যদি দিই, যারা অস্ত্র তৈরি করে তারা তো চাইবে একটা যুদ্ধ হোক। সেটা যে খুব মানব জাতির পক্ষে মঙ্গলজনক তা একেবারেই নয়, কিন্তু এরা সবসময় একটা যুদ্ধ চান। এটাও ঠিক যে এই যে অস্ত্র তৈরি হচ্ছে, এখানেও তো লোকে কাজ পায়, কাজ করে। অতএব চাহিদার দিক থেকে একটা যুদ্ধ চললে কিছু কিছু ব্যক্তি বা কিছু কিছু কোম্পানির, কিছু কিছু দেশের এমনকি সুবিধে হতে পারে। ভারত ঠিক তার মধ্যে নয়, কিন্তু আবার এটাও সত্য যে ভারতের মধ্যে কিছু ব্যক্তি এর থেকে লাভ করতেই পারেন যদি একটা যুদ্ধ চলে। অতএব এইভাবে আমি বলি, সাম আপ করি, যে যুদ্ধ যদি চলে তাহলে সাধারণ মানুষের ক্ষতি, কিন্তু মানে সার্বিকভাবে সাধারণ মানুষের ক্ষতি, কিন্তু কিছু কিছু শ্রেণীর এর থেকে লাভ হতে পারে। তো অর্থনীতির যে প্যারামিটারগুলো আমরা দেখি সেইগুলোতে তো যদি আমার ইনফ্লেশন হয়, একটা জায়গায় আমি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করছি, সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের উপরে ইনভেস্টমেন্ট। যুদ্ধ যদি হয় তাহলে আমাদের ইনফ্রাস্ট্রাকচারের উপরে ইনভেস্টমেন্ট কি বাড়বে? এবং দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে যখন আপনি রপ্তানির কথা বললেন তখন একটা অ্যাসোসিয়েটেড ঠিক যুদ্ধ নয়, কিন্তু অর্থনীতির যুদ্ধ বলা যেতে পারে, যেটা শুরু হয়েছে ট্রাম্প সাহেবের নীতির উপরে, যেখানে ভারতের রপ্তানি একটু হলেও ইম্প্যাক্টেড হয়েছে। অস্ত্রের জিনিসটাতে আমরা তো ভিতরেও তৈরি করতে শুরু করেছি, কিছু মিসাইল টিসাইল, ড্রোনসও তৈরি হচ্ছে, তো সেইখানেও কি আমাদের ব্যবসাটা বাড়বে? হ্যাঁ, এখন সেখানে প্রথম কথা, আপনি যে প্রথম প্রশ্নটা করলেন ইনফ্রাস্ট্রাকচার, প্রশ্ন হচ্ছে কিসের ইনফ্রাস্ট্রাকচার। আমরা যদি ইনফ্রাস্ট্রাকচার বলতে রাস্তাঘাট,
ব্রিজ, এয়ারপোর্ট, রেল স্টেশন ইত্যাদি বুঝি, সেটা এক ধরনের ইনফ্রাস্ট্রাকচার। তাতে সাধারণ মানুষ যে অর্থনীতির অংশ, সেই অর্থনীতিটা লাভবান হয়। একটা যুদ্ধ বাঁধলে, যদি ভারত কোনো একটা যুদ্ধে জড়িয়ে পড়ে ধরা যাক, তাহলে যে রিসোর্সগুলো আছে, রিসোর্সগুলো অনেকটাই যুদ্ধের পেছনে চলে যায়। অর্থাৎ যুদ্ধ মানে অস্ত্র তৈরির জন্য একটা বিপুল অ্যামাউন্ট অফ রিসোর্স লাগে। একটা মিসাইলেরই তো কত দাম। একটা যুদ্ধ বিমান ধ্বংস হওয়া মানে কোটির টার্মসের ক্ষতি। এখন এই রিসোর্সগুলো যেহেতু মিলিটারি দিকে চলে যায়, সাধারণ মানুষের জন্য যে রিসোর্সগুলো অ্যাভেলেবল হতে পারতো সেটা হয় না। তার ফলে বলাই বাহুল্য ইনফ্রাস্ট্রাকচার, আমাদের পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয় এবং অর্থনৈতিক উন্নয়নও পিছিয়ে যায়। এটা নিয়েও কোনো সন্দেহ নেই। কারণ আমাদের মতো গরিব দেশে তো রিসোর্স নষ্ট করার মতো অবস্থা আমাদের নয়, আর যুদ্ধ তো রিসোর্স নষ্ট করে। অনেকের ধারণা আছে যে ইনফ্রাস্ট্রাকচারে যদি ক্ষতি হয় সেটা রিবিল্ড করতে গেলে আমাদের আরও ইনভেস্টমেন্ট খরচ হবে গভর্নমেন্টের দিক দিয়ে, তাতে অর্থনীতি চাঙ্গা হয়। এখন কথা হচ্ছে যে গভর্নমেন্টকে ইনফ্রাস্ট্রাকচার সেটা গভর্নমেন্টকেই তৈরি করতে হবে, সেটা প্রাইভেট তো খুব বেশি এগিয়ে আসবে না। এবার গভর্নমেন্টের হাতে যে রিসোর্স আছে, যে মানে অর্থ আছে, অর্থই বলছি, সেটা তো সীমিত। সেটা তো মানে যদি সেটা মানে মিলিটারি এক্সপেন্ডিচারে চলে যায়, যেমন আমাদের বাজেটে একটা সিঙ্গল খাতে যদি খরচ দেখি সব থেকে বেশি কোথায়, সেটা কিন্তু মিলিটারি, এবং মিলিটারি এক্সপেন্ডিচার আমাদের বেড়েই চলেছে। তো এটা তো মনে হতেই পারে যে ওই টাকাগুলো যদি সাধারণ উন্নয়নের কাজে লাগতো, তাহলে আমাদের আরও তাড়াতাড়ি আমরা সাধারণ মানুষের অনেক উপকার হতো, আরও তাড়াতাড়ি উন্নতি হতো। অতএব ইনফ্রাস্ট্রাকচার নিশ্চয়ই, আমার মনে হয় ইনফ্রাস্ট্রাকচার ক্ষতিগ্রস্ত হয়। এটা চাহিদার দিক থেকে, যুদ্ধ চাহিদার দিক থেকে, যেটা আমি প্রথমে বললাম, যুদ্ধ চাহিদার দিক থেকে একটা ভূমিকা পালন করতেও পারে, কিন্তু সেটা সেই সময়ে যখন একটা সর্বব্যাপী মন্দা চলছে। আমি একটা উদাহরণ দিই। 30 দশকে একটা ভয়ানক মন্দা হয়েছিল, আমেরিকায় শুরু হয়েছিল গ্রেট ডিপ্রেশন, সেটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। এবার সেই গ্রেট ডিপ্রেশন থেকে বেরোনোর জন্যে আমেরিকায় একাধিক প্রকল্প নেওয়া হয়েছিল। রাস্তা, এই যে আমেরিকায় এত ভালো হাইওয়ে, সেটা ওই সময় তৈরি হয় মোটামুটি, এবং হাইওয়ে ছাড়াও বড় বড় ড্যাম তৈরি হয়েছিল, বিখ্যাত টেনেসি ভ্যালি প্রজেক্ট ইত্যাদি। এবং উদ্দেশ্য একটাই ছিল, যাতে চাহিদা তৈরি হয়, মানুষের হাতে কিছু টাকা আসে। কোনোটাই কিন্তু তেমনভাবে কাজ করেনি। তারপর শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এবং বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পরে আস্তে আস্তে সারা পৃথিবী মন্দার কবল থেকে বেরিয়ে এলো। অতএব এখানে একটা উদাহরণ আছে যেখানে চাহিদার দিক থেকে যুদ্ধ একটা ভূমিকা পালন করেছে। কিন্তু আমার কথা হচ্ছে, এই সময় তো আমরা তেমনভাবে কোনো মন্দার মধ্যে নেই। অতএব এখানে যোগানের দিকটা ভাবাটাই মানে শ্রেয়। তো এই যত যুদ্ধ হচ্ছে, তার মধ্যে কোনটাতে আপনার মনে হয়, কিংবা যেই পলিটিক্যাল যে একটা টেনশন থাকছে, কোনটাতে মনে হয় ভারত সবচেয়ে বেশি ইম্প্যাক্টেড হবে? এক তো ইরানে যখন হয়েছিল তখন মনে হয়েছিল যে এত কিছু করে আমরা এত ইনভেস্ট করলাম, ওই জায়গাটাতে একটা বড় ধাক্কা খেতে চলেছি ইরানের উপরে যদি খুব বেশি আক্রমণ হয়। দ্বিতীয় হচ্ছে আমাদের এগ্রিকালচারের দিক দিয়ে যদি দেখি, ফার্টিলাইজার আমরা যেগুলো আমদানি করি, সেই দিকটা কিছুখানি চায়না, ইউক্রেন, এইগুলোর উপরে তো আমরা ডিপেন্ডেন্ট। তো কোন দিকটা মনে হয় আমরা বেশি অসুবিধায় পড়ব? আমার ব্যক্তিগত মত হলো, সবথেকে বেশি ইম্প্যাক্ট ভারতে হয় ভারতের প্রতিবেশীদের সঙ্গে যুদ্ধ হলে। পাকিস্তান, মানে সবথেকে দরকার পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ইত্যাদির সঙ্গে ভালো সম্পর্ক রাখা, কারণ এটা সরাসরি আমাদের এফেক্ট করে। এবার অন্য যে জিনিসগুলো, ফার্টিলাইজার হোক বা তেল হোক,
সেগুলো না আমাদের সাবস্টিটিউট সোর্স আছে, অন্য সোর্স থেকে আনতে পারি দরকার হলে। কিন্তু বর্ডারে একটা অশান্তি লেগে থাকলে একেবারে সরাসরি যুদ্ধটা আমাদের ঘাড়ে এসে পড়ে, সেইটার ইম্প্যাক্টটা সব থেকে বেশি বলে আমার মনে হয়। অতএব মানে এটা দুর্ভাগ্যজনক যে এখন ভারত তার প্রত্যেকটি বড় নেবারের সঙ্গে, মানে পাকিস্তান এবং চীন এবং এখন তো বাংলাদেশও বটে, সম্পর্ক ভালো নয় ভারতের। এইখানে আমার মনে হয় একটা চেষ্টা হওয়া দরকার। মানে যুদ্ধ যদি সব থেকে ইম্প্যাক্টের কথা বলি, তাহলে সেটা হচ্ছে এই নেবারদের সঙ্গে যুদ্ধে। আচ্ছা, তাহলে অন্য দিকটা যেটা বললাম ইকোনমিক ওয়ারফেয়ার, যেটা ট্রাম্প সেটা আছে। আচ্ছা, ট্রাম্পের ব্যাপারটা আলাদা। ট্রাম্পের ব্যাপারটা হচ্ছে, এটা খুব একটু সময় নিয়ে বলছি। ব্রিটন উডস এরা বলে একটা সময় ছিল, আমি সেখান থেকে শুরু করছি। এটা হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে দেখা গেল ইউকের আর ততটা অর্থনৈতিক জোর নেই, সমস্ত জোর হচ্ছে ইউএসের। তো ব্রিটন উডস বোধ হয় নিউ জার্সির একটা জায়গা, যতদূর মনে পড়ছে আমার, আমেরিকার কোথাও একটা, সেখানে একটা সম্মেলন হয়েছিল। সেখানে অনেকগুলো দেশ বসে ঠিক করলো, এটা বোধ হয় 47 সালটাল হবে নাকি আরেকটু পরে, আমি এই সালগুলো ভুল বলতে পারি, একদম এগুলো স্মৃতি থেকে বলছি, সম্পূর্ণ ভুল বলতে পারি। এই দেশগুলো বসে ঠিক করলো যে এখন থেকে ইউএস ডলারের সঙ্গে সোনার, গোল্ডের একটা প্যারিটি মেনটেন্ড হবে, অর্থাৎ $1 মানে এত আউন্স সোনা বা এরকম একটা কিছু। এবং অন্যান্য দেশগুলো প্যারিটি মেনটেন করার চেষ্টা করবে ইউএস ডলারের সঙ্গে। তো এটা কিন্তু কিছুদিন চললো, তারপর টিকলো না। মানে ইউএস ডলারকে সোনার গোল্ড স্ট্যান্ডার্ড থেকে বেরিয়ে আসতে হলো। কিন্তু তা সত্ত্বেও যেটা হলো, ইউএস ডলারটাই যেটাকে অর্থনীতিতে বলে মিডিয়াম অফ এক্সচেঞ্জ, ইন্টারন্যাশনাল মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসেবে এমার্জ করলো। অর্থাৎ প্রত্যেকটি দেশ তারা তাদের অর্থনৈতিক লেনদেনগুলো ইউএস ডলারের মধ্যে দিয়ে করছে। তার কারণ আছে, লোকে বিশ্বাস করছে আর যে কোনো দেশের যাই হোক ইউএসএ ঠিক থাকবে, একটা মস্ত বড় ইকোনমিক পাওয়ার। এটার ফলে যেটা হলো, ইউএস ডলারের দাম মানে চাহিদা পৃথিবীর বাজারে কখনোই কমছে না। ইউএসএ প্রচুর ডলার ছাপছে, ধরা যাক, বাজারে ছাড়ছে, কিন্তু সব ডলার অন্যান্য দেশ অ্যাবজর্ভ করে নিচ্ছে। শুধু ডলার নয়, যেটাকে ট্রেজারি বিল বলা হয়, মানে ইউএস গভর্নমেন্টের বন্ড, সেটারও খুব ডিমান্ড। কারণ সমস্ত পৃথিবী বিশ্বাস করছে যে ইউএস ডলার বা ইউএস গভর্নমেন্টের বন্ডের থেকে নিরাপদ আর কোনো অ্যাসেট নেই। এখন এটা তো ভালো কথা, ইউএসের তো এটা খুশি হওয়া উচিত। সমস্যাটা হলো যে ইউএস ডলারের দামটা এর ফলে বেড়ে যাচ্ছে। ইউএস ডলারের দাম বাড়লে কি হয়, রপ্তানির দাম বাড়ে। ইউএসের যে রপ্তানি, যেটা এক্সপোর্ট, তার দামটা বাড়ে, আর আমদানির দামটা কমে। এখন আমদানির দাম কমলে কি হয়, এই চায়না বা অন্যান্য দেশ প্রচুর ইউএসএতে মাল বিক্রি করতে পারছে, এবং একই সঙ্গে ইউএসএ কিন্তু তত বেশি পণ্য অন্য দেশে বিক্রি করতে পারছে না। তার ফলে ইউএসএতে একটা আনএমপ্লয়মেন্ট প্রবলেম হচ্ছে। ওখানকার যে কলকারখানাগুলো, সেগুলো মানে অ্যাফেক্টেড হচ্ছে। একসময় ডেট্রয়েটে মোটর গাড়ি তৈরি হতো, বিরাট রমরমা মোটর গাড়ির কারখানা, সেটা আস্তে আস্তে আর কম্পিটিশনে এঁটে উঠতে পারলো না। ইনফ্যাক্ট আমেরিকান প্রডিউসাররাই তাদের ক্যাপিটাল নিয়ে অন্য দেশে চলে গেল, কারণ সেখানে ওয়েজ আরও কম, মজুরি আরও কম। মেক্সিকোতে চলে গেল বা এশিয়ার কোনো দেশে। তার ফলে এই যে ডলারের দামটা বেশি, তার ফলে আমেরিকায় ওয়েজ বেশি, আমেরিকায় প্রোডাকশন কস্ট বেশি। এইটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমেরিকান প্রডিউসাররাই বেরিয়ে যাচ্ছে, ক্যাপিটাল বেরিয়ে যাচ্ছে।
এবং এটার নেট ফল হচ্ছে আমেরিকায় কর্মসংস্থান হচ্ছে না। যে পরিবার ধরা যাক ডেট্রয়েটে চাকরি করত, একজন শ্রমিক, কিন্তু টেকনিক্যালি ইকুইপড একজন শ্রমিক, তার বছরে তার অন্তত $100,000 তার বেতন ছিল। তার চাকরি চলে গিয়ে তাকে হয়তো কেমার্ট বা ওয়ালমার্টে চাকরি নিতে হয়েছে, তাতে হয়তো সে $20,000 পাচ্ছে। অর্থাৎ মধ্যবিত্ত থেকে সে একেবারে মানে প্রায় গরিব হয়ে যাচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ডে। এই যে হচ্ছে, এটা সংখ্যাটা খুব কম নয়, এরাই কিন্তু ট্রাম্পের সাপোর্টার। মানে এটা তো সত্যি যে ট্রাম্প তো হাওয়ার মধ্যে আসেনি, ট্রাম্পের একটা সলিড সাপোর্ট আছে। ট্রাম্পের ভোটও কিন্তু মানে ফিজিক্যাল ভোটও সব থেকে বেশি। কারা ট্রাম্পকে সাপোর্ট করছেন? এরাই সাপোর্ট করছেন। এবং এদের জন্য ট্রাম্প যেটা চেষ্টা করছেন, একটা ট্যারিফ ওয়ার, যাতে ট্যারিফ ব্যারিয়ার তুলে আমেরিকাতে ইম্পোর্ট ততটা না ঢোকে। এবং ইম্পোর্ট না ঢুকলে যেটা হবে, চাইনিজ ইম্পোর্ট ধরা যাক, ট্রাম্প মনে করছেন তাহলে দেশে জিনিসগুলো তৈরি হবে। যেটা উনি, আমি জানি না বুঝতে পারছেন কি না, আমেরিকায় যদি জিনিসটা তৈরি করতে হয় তাহলে দামটা তো 4 গুণ হবে, তার ফলে সাধারণ কনজিউমার ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। অতএব ট্রাম্প একেবারে বুঝতে পারছেন না তা না, তিনি একটা ধুয়ো তুলেছেন ট্যারিফ ওয়ারের। আমার ব্যক্তিগত ধারণা ট্যারিফ ওয়ার হবে না, এবং ট্রাম্প একটা লোক দেখাবেন যে উনি একটা চেষ্টা করেছিলেন ওর ইলেকটোরেটদের কাছে, এবং তারপর উনি ছেড়ে দেবেন বলে আমার বিশ্বাস। আর তাছাড়া ট্রাম্পের তো সামনে আরেকটা টার্ম নেই, অতএব ওর অতটা কিছু এসে যায় না। না, এবার আরেকটা দিক, ওই দিকে যতখানি, আমি তো ইকোনমিক্সের নই, আমি যেটা রিটেল নিয়ে যেহেতু আমি একটু কাজকর্ম করেছি, যে জিনিসটা আমার মনে হচ্ছে, যেটা আপনার থেকে ভ্যালিডেট করব, যেমন আমরা রিটেলে একটা ফাস্ট মুভিং প্রোডাক্টের সাথে একটা স্লো মুভিং প্রোডাক্টের বান্ডেল অফার করতাম, সেরকম ট্রাম্প হয়তো চেষ্টা করছে, যখন রপ্তানির কথা হচ্ছে, যেগুলো আমাদের আমেরিকা থেকে কিনতেই হবে, তার সাথে যেগুলো আমরা অন্য দেশ থেকে কিনতাম সেই রকম কিছু জিনিস যোগ করে দিতে, যাতে আমাদের সামগ্রিকভাবে আমেরিকা হয়তো ক্ষতিগ্রস্ত হবে না। তো এই চিন্তাধারাটা কি ঠিক? এইটা দেখুন, এটা দরকার ছিল না। কেন বলছি, আপনি যদি বড়লোক দেশগুলোর মধ্যে একটা তুলনা করেন, G7 দেশগুলো ধরুন, আমেরিকা, কানাডা, জার্মানি, ইংল্যান্ড ইত্যাদি, জাপান, ইটালিও আছে বলে, ধরুন 1990 অবধি এদের পার ক্যাপিটা ইনকাম মোটামুটি কাছাকাছি ছিল, জাপানের একটু বেশি ছিল অন্যদের থেকে। 1990 থেকে যদি এখন দেখেন, তার মানে এই গত 35 বছর, আমেরিকায় সব থেকে বেশি গ্রোথ হয়েছে, স্পেকটাকুলার গ্রোথ হয়েছে। মানে G7-এর সমস্ত দেশকে ছাড়িয়ে আমেরিকান পার ক্যাপিটা ইনকাম অনেক ওপরে উঠে গেছে। এবং এইটার মূল কারণ হচ্ছে, আমেরিকা যে জিনিসগুলো বিক্রি করে, রপ্তানি করে, সেগুলো ভীষণ হাই টেকনোলজি ইন্টেন্সিভ, ইনোভেশন ইন্টেন্সিভ কিছু প্রোডাক্ট। এই জিনিসে আমেরিকার ধারে কাছে কেউ নেই, এবং এইটার জন্যে আমেরিকার এতটাই ইকোনমিক প্রসপ্যারিটি। তো যখন প্রসপ্যারিটি আছে, তখন কি দরকার, মানে এইখানেই আমার এই টেকনোলজি, কারণ আমি কয়েক বছর ওই দেশে থেকেছি, সেটা হচ্ছে এই কাজগুলো যারা করছে, সেই কাজগুলো লোকগুলোকে অনেক সময় বাইরে থেকে নিয়ে যেতে হচ্ছে, তারা তারপর গ্রিন কার্ড প্রসেসে কিংবা ন্যাচারালাইজড হয়ে সিটিজেনশিপ পাচ্ছে। কিন্তু যারা অ্যাকচুয়াল আমেরিকানস, আমি নেটিভ আমেরিকানস বলছি না, কারণ তার মানে অন্য হচ্ছে, কিন্তু যারা অ্যাকচুয়াল আমেরিকার সিটিজেন, তারা কিন্তু ওই পিরামিডের নিচেই থেকে যাচ্ছে, যারা কাজগুলো পাচ্ছে না, যারা
টেকনোলজি ইন্টেন্সিভ কাজগুলোর মধ্যে তাদের, কারণ এগুলো সবগুলোই হচ্ছে অটোমেটেড সিস্টেমসের মধ্যে দিয়ে, দৈহিক আজকাল তো আর লেবার লাগছে না তাতে, তো তাদের চাকরির সংস্থানটা হচ্ছে না, যার জন্য হয়তো বা ট্রাম্প চেষ্টা করছে, কারণ ভোট তো তারাই দিয়েছে, এর জন্য তাদের প্রতি তাদের কর্তব্য আছে। আমরা যেটা বাইরের থেকে যেটা আমার অবাক লেগেছিল, যে কারণ আমি H1-এই ছিলাম, যে H1-এর মিনিমাম ওয়েজ কমালে ভারতীয়রা আন্দোলন বাড়ালে ভারতীয়রা আন্দোলন করছে, কিন্তু ওদেরই তো স্যালারি বাড়বে, কিন্তু ওরা জানে যে স্যালারিটা যেই মুহূর্তে বাড়বে সেই মুহূর্তে আর ওদের চাকরি নেই, কারণ আমেরিকানই একজন চাকরি পাবে। ঠিক ঠিক, হ্যাঁ ঠিকই, আমি বুঝতে পারছি প্রশ্নটা। এখন দেখুন, এখানে দুটো কথা বলার আছে। একটা হচ্ছে যে আমেরিকার এই যে প্রসপারিটি, যেটার কথা একটু আগেই বললাম, তার ভিত্তি কিন্তু এই যারা সারা পৃথিবী থেকে যে ট্যালেন্টগুলো গিয়ে আমেরিকায় জড়ো হয়েছে, এটা ছাড়া কিন্তু আমেরিকার এই বিপুল গ্রোথ সম্ভব হতো না, কখনোই হতো না। অতএব এই ইমিগ্রেন্টদের, অন্তত এই ওপরের শ্রেণীর বা স্তরের যারা যাচ্ছেন, তাদের আটকানো মানে আমেরিকার পুরো গ্রোথ প্রসেসটাকে আটকানো। আচ্ছা, এবার যে আপনি যেটা বললেন যে ওপরের তলার গিয়ে যারা চাকরি করছেন তারা ভালো করছেন, নিচে যারা রয়েছেন হোয়াইট আমেরিকানস, যারা মানে সাধারণ আমেরিকান আর কি, তারা অনেকটা বঞ্চিত হচ্ছেন, কোনো সন্দেহ নেই। এবার কথাটা হচ্ছে যে এটাকে একটু যদি অন্যভাবে বলি, আমেরিকায় যে বিপুল গ্রোথ হয়েছে তার সঙ্গে বিপুল পরিমাণ ইনইকুয়ালিটি বেড়েছে, অর্থাৎ গ্রোথের যে ফলটা, সুফলটা, সেটা একেবারে ওপরের লেভেলে রয়ে গেছে, নিচের তলায় একেবারে পৌঁছয়নি। এটা তো অবশ্যই। এবার অর্থনীতি, ডেভিড রিকার্ডো বলে একজন অর্থনীতিবিদ ছিলেন বহুদিন আগে, ইন্টারন্যাশনাল ট্রেড তার হাতে তৈরি করা বলা যেতে পারে। রিকার্ডোর বক্তব্য হচ্ছে, যে দেশ যেটা ভালো করে তৈরি করতে পারে সেটাই তার করা উচিত, যেটা পারে না সেটার মধ্যে যাওয়া উচিত নয়, সেটা ইনএফিশিয়েন্ট হবে। আমেরিকা যেটা বেশি দাম দিয়ে তৈরি করতে পারছে, গায়ের জোরে সেটা তৈরি করার কোনো মানে হয় না। যদিও এই তলার লোকগুলোকে একটু ইনকাম বেশি দিতে হয়, তাহলে আমি বলবো অনেক এফিশিয়েন্ট হবে যদি ওপরের লোকগুলোকে ট্যাক্স করে তলার লোকগুলোকে একটা ট্রান্সফার করা যায়। সেই ধরনের ট্যাক্স ট্রান্সফার স্কিম যদি হয়, দুর্ভাগ্যজনকভাবে রিপাবলিকানরা কখনোই এই ধরনের ট্যাক্স ট্রান্সফারের কথা বলেন না, ডেমোক্রেটরা তবু বলেন, কিন্তু সেক্ষেত্রে ট্যাক্স ট্রান্সফার স্কিমটা অনেক বেশি এফেক্টিভ হবে, রাদার দ্যান এই যেটা ওরা পারেন না বা বেশি দামে তৈরি করেন যে জিনিসগুলো, সেইগুলো দেশের মধ্যে তৈরি করা। তার সত্যিই কোনো মানে হয় না, কারণ তার ফলে গরিব লোকরাই ক্ষতিগ্রস্ত হবেন, কারণ চীনে জিনিস তো গরিব লোকরাই কেনে। হ্যাঁ, ঠিক আছে, একটু খুব সুন্দরভাবে বুঝতে পারলাম যে কি হচ্ছে, কিন্তু একদম সাম আপ করতে গেলে এখন আমরা ভালো আছি নাকি চিন্তার সময় একটু এখনো? এই যে ইনইকুয়ালিটির প্রবলেমটা, যেটা একটু আগে বলছিলাম, আমেরিকায় আছে, প্রচুর গ্রোথ হয়েছে কিন্তু একই সঙ্গে ইনইকুয়ালিটি বেড়েছে। এই সমস্যাটা তো ভারতেও আছে। ভারতে যেটা দেখা গেছে, এই সোকল্ড গ্লোবালাইজেশনের পর থেকে আমাদের গ্রোথ রেট খুব বেড়েছে, অনেকটাই বেড়েছে, কোনো সন্দেহ নেই, কিন্তু একই সঙ্গে ইনইকুয়ালিটিও সাংঘাতিক বেড়েছে। কিন্তু রিসেন্টলি দেখলাম ওয়ার্ল্ড ব্যাংক থেকে বলেছে গন্ডগোল আছে, ওটা আমি একেবারে বিশ্বাস করছি না। ওটার গন্ডগোলটা আমি বলছি। আচ্ছা ঠিক আছে, ওটাই বলি একটু। জিনি কোএফিশিয়েন্ট বলে একটা জিনিস দেখা হয় এক্ষেত্রে। জিনি খুব গোলমেলে জিনিস। গোলমেলে জিনিস মানে জিনি কোএফিশিয়েন্টের অর্থটা হচ্ছে, ওটা কীভাবে ক্যালকুলেট করা হয়, ধরা যাক 100 জন লোক আছে, এবার জিনি, এবং প্রত্যেকের একটা করে ইনকাম লেভেল আছে। জিনি ক্যালকুলেট করতে গেলে আমি যে কোনো দুজনকে তুলে নেব। হ্যাঁ, এটা আমি নানাভাবে তুলতে পারি অবশ্যই। তো মানে
যদি অঙ্ক করে বলি, র্যান্ডম স্যাম্পলিং নয়, র্যান্ডম স্যাম্পলিং না, দুজন করে তুলছি, মানে 100C2 আর কি, মানে কম্বিনেশন যাকে বলে, মানে একদম হাই স্কুলের জিনিস বলছি। হ্যাঁ, তো আমি দুজন করে তুলছি, তুলে তাদের মধ্যে ইনকাম ডিফারেন্সটা দেখছি। হ্যাঁ, করে আমি নোট করে রাখছি। এবার এই সবকটা ইনকাম ডিফারেন্সের একটা অ্যাভারেজ নিচ্ছি, এটাই হচ্ছে জিনি কোএফিশিয়েন্ট। হ্যাঁ, এবার বিহারের জিনি খুব কম। কেন? তার কারণ বিহারে অধিকাংশ লোকই গরিব, ওখানে ইনইকুয়ালিটি নেই তা কিন্তু নয়, কিন্তু বেশিরভাগ লোক যদি গরিব হয় তাদের মধ্যে তো ডিফারেন্সটা কম, এবং তার যদি অ্যাভারেজ নিই আমি, তাহলে অ্যাভারেজটাও কম হয়ে যাবে। আচ্ছা, অতএব শুধুমাত্র জিনি দিয়ে বোঝা যাবে না, বেটার হচ্ছে যদি দেখা যায় টপ 1% বা টপ 0.5%, যেটা পিকেটি দেখেছেন, টমাস পিকেটি, তিনি অনেকটা কাজ করেছেন ইনইকুয়ালিটির ওপরে। টপ 1% বা টপ 0.5% টোটাল জিডিপির কত শতাংশ কমেন্ট করছেন, এইটা যদি দেখি সরাসরি তাহলে বুঝতে পারবো। কিন্তু জিনিতে আপনি বলছেন যে এই যে রিপোর্টটা বেরিয়েছে সেটা প্রমাণ হচ্ছে যে আমাদের বড় লোকরা কিছু পকেটসে থাকে আর গরিবরা কিছু পকেটসে থাকে। অসংখ্য গরিব আছে, অসংখ্য গরিব, সেটা হতে পারে পকেটসে থাকলে এই কোএফিশিয়েন্টটা দেখাবে যে ডিসপ্যারিটিটা কম। না, পকেটস না, মানে আমি বলছি যে যদি বিপুল সংখ্যক গরিব থাকে আর কয়েকটা বড় লোক থাকে, হ্যাঁ, তাহলে ম্যাক্সিমাম সময় কম্বিনেশন, কম্বিনেশনটা হচ্ছে দুটো গরিব বা দুটো বড় লোক উঠবে। এক্স্যাক্টলি, তাহলে আপনার জিনিটা কম দেখাবে। এটা ছাড়াও আরেকটা প্রবলেম আছে, এই যে জিনিটা দেখা হচ্ছে এটা কনজাম্পশন জিনি, অর্থাৎ ইনকামের তো আমাদের ডেটা পাওয়া যায় না, আমাদের ভারতে ইনকাম ডেটা পাওয়া যায় না, আমরা কনজাম্পশন দেখি। আচ্ছা, কনজাম্পশন কি করে দেখি? কনজাম্পশন ন্যাশনাল স্যাম্পল সার্ভের একটা সার্ভে করে, পিরিয়ডিক সার্ভে, প্রত্যেক 4 বছর 5 বছর অন্তর। এবার রিসেন্ট যে সার্ভেটা করা হয়েছে, ন্যাশনাল স্যাম্পল সার্ভে যেটা করেছে, সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে। সেটা কিভাবে করেছে? ধরুন আমি একটা মানে সাধারণত এটা স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং বলে, অর্থাৎ সবাইকে তো জিজ্ঞেস করা সম্ভব না তার কনজাম্পশন এক্সপেন্ডিচার কত, একটা স্যাম্পল নেওয়া হয়, কিন্তু স্যাম্পলটা যাতে রিপ্রেজেন্টেটিভ হয় প্রত্যেকটা শ্রেণী থেকে আগে স্ট্র্যাটিফাই করে নেওয়া হয় পপুলেশনটাকে, গরিব, আরেকটু কম গরিব, আরেকটু কম গরিব, ইত্যাদি ইত্যাদি করে প্রত্যেকটা শ্রেণী থেকে কিছু স্যাম্পল ড্র করা হয়। এবারে একটা অদ্ভুত স্ট্র্যাটিফিকেশন করা হয়েছে। যাদের গাড়ি নেই একটা গ্রুপ, যাদের 10 লাখ টাকার কমের গাড়ি আছে আর যাদের 10 লাখ টাকার বেশির গাড়ি আছে। তো এটা তো আমার মনে হয় একটা হাস্যকর স্ট্র্যাটিফিকেশন, কারণ বেশিরভাগ লোকেরই গাড়ি নেই আমাদের দেশে। হ্যাঁ, এবার আপনি যদি তার মধ্যে থেকে স্যাম্পল ড্র করেন তাহলে একটা অ্যাভারেজ পাবেন। তার মানে ওই যে বেশিরভাগ লোক যাদের গাড়ি নেই তারা কিন্তু গরিব নন, তারা মধ্যবিত্ত, তাদের অ্যাভারেজটা যদি নেন তাহলে তো আপনি গরিব পাবেন না। হ্যাঁ, তার ফলে এই স্যাম্পলের উপর ভিত্তি করে আপনি যাই ক্যালকুলেট করুন, ইনইকুয়ালিটি বা পভার্টি, একটা সমস্যা হতে বাধ্য। এবং বড় লোকদের মতো পাবো না, কারণ ম্যাক্সিমামই হয়তো ব্যবসাদার এবং ব্যবসার নামে গাড়ি কেনা আছে, হতেই পারে, অনেকে আছে হ্যাঁ নিজের গাড়ি নেই, অনেকেই আছেন। অতএব এটা খুব গোলমেলে ব্যাপার আর কি, এই স্যাম্পলিংটা। ঠিক আছে, তো যেটা বলেছিলাম যে আমাদের ওই সব ভিড় করে আছে স্টুডেন্টরা আপনার সাথে বসার জন্য, আমি আর এই বয়সে আর আপনার বেশি সময় নেব না, ওদের জানাটা বেশি জরুরি। ঠিক আছে স্যার, একটা জিনিস এনেছি আপনার জন্য, সেটা হচ্ছে একটা বই লিখেছি কলকাতার পরিবহন ব্যবস্থার ইতিহাসের উপরে, কারণ কলকাতা পাবলিক ট্রান্সপোর্ট তো ইন্ডিয়ার সবচেয়ে ভালো হিসেবে এখনো গণ্য করা হয়, একদমই, যেখানেই পিছিয়ে যাই পাবলিক ট্রান্সপোর্টে আমরা এগিয়ে আছি। ঠিক, তো তার ইতিহাসটা একটু ডকুমেন্ট করার চেষ্টা করেছি। খুব ভালো, আপনি একটু পড়ে যদি অবশ্যই অনেক ধন্যবাদ, খুব ভালো হয়। থ্যাংক ইউ। এই জিনিসটাই যেমন বললাম ভেঙে ভেঙে আমরা এপিসোডে দেখাবো, তো এখনকার জন্য একটা ছোট্ট বিরাম নিচ্ছি, পরের এপিসোডের জন্য দেখার জন্য তৈরি থাকবেন। ধন্যবাদ।